শিখ ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই ৭৯ বছর পরে এই ভারতবর্ষের নাগরিকদের এখন আন্দোলন করতে হচ্ছে আদৌ আমরা এদেশের জনগণ কিনা তার প্রমাণ দিতে হবে। আমরা এদেশের নাগরিক কিনা তার কাগজপত্র জোগাড় করতে হবে। অথচ সেদিন কবির কণ্ঠে ধ্বনিত হয়েছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আজকে সারা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি আমাদের দেশের স্থান কোন জায়গায়? ক্ষুধার্তের দিক দিয়ে, জিডিপির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, স্বাস্থ্যর দিক দিয়ে সমস্ত স্তম্ভগুলো আজকে ভেঙে তছনছ হয়ে গেছে। আজকে বেকার যুবকদের হাতে চাকুরি নাই, নারীদের নিরাপত্তা নাই। একটা শিশু জন্মগ্রহণ করলে হাজার হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। আর অথচ এই দেশের কেন্দ্রীয় সরকার আর আমরা যে সুফলা সুজলা রাজ্যে বাস করছি সেখানের সরকার তারা রাজনীতির কারবারি হয়ে বসেছে। জনগণের ভোট নিয়ে তারা জনগণের সেবা না করে, জনগণের ডেভেলপমেন্ট না ঘটিয়ে তারা ক্ষমতায় কি করে টিকে থাকা যায়, তাদের আত্মীয় পরিজনের কি করে উন্নয়ন করা যায়, তাদের নেতা মন্ত্রীদের কি করে সেব দেওয়া যায়, সেই খেলায় তারা মেতে উঠেছে। আর জনগণের সঙ্গে শুধু প্রতারণা করছে। এটা মেনে নেওয়া যায় না। আজকে আমরা খুব সংখ্যায় কম এখানে ধর্ণা মঞ্চে বসেছি। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আশ্বস্ত করতে চাই, ২০০ বছরের ইংরেজি গোলামি থেকে দেশকে মুক্ত করেছিল সংখ্যায় তারা কম ছিল। ক্ষুদিরাম একজন ছিল, আশফাকুল্লাহ একজন ছিল, তিতুমির একজন ছিল, নেতাজি সুভাষ একজন ছিল। তাহলে এই একজন সলিড পিলার তারা দাঁড়িয়ে দেশকে মুক্ত করেছিল এবং বাকি লোক তাদের সঙ্গে জুড়ে গিয়েছিল। তাই আজকে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, সব স্টাররা বসে আছে। যখন যুগের ফেরাউনরা অত্যাচারিত হয় আর যুগের মোজেস, যুগের ডেভিডরাও তারা আত্মপ্রকাশ করে, সেই অত্যাচারী ফেরাউনদের উৎখাত করার জন্য তারা ময়দানে হাজির হয়। অন্ধকার যত ছেয়ে যাবে, আলো তত উদ্ভাসিত হবে। স্বৈর শাসক যখন অত্যাচারিত হবে তখন অত্যাচারের সে সীমানা ছাড়িয়ে যাবে। আজকে এ দেশের সংবিধান একটা গৌরব উজ্জ্বল সংবিধান, যেটা বাবা সাহেব আম্বেদকর রেখে গেছেন আমাদের সঙ্গে। দেশবাসী হিসাবে আমি গর্ববোধ করি, ওই সংবিধান দিয়েই আমাদের এই দেশকে রক্ষা করা যাবে। সেই সংবিধানকে বুকে আঁকড়ে আমরা এই দেশকে আবার স্বাধীন করব ওই দুর্নীতিবাজদের হাত থেকে, ওই ভোট চোরদের হাত থেকে, ওই ভোট লুণ্ঠনকারীদের হাত থেকে। এই দেশের সম্পদ যারা বিদেশে বিক্রি করছে, এই দেশের যুবক যুবতীদের ভবিষ্যৎ যারা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে আবার গর্জে উঠব সেই সংবিধানকে সামনে রেখে। আজকে যারা সত্য কথা বলে, দেশকে বাঁচাতে চায়, দেশের সংবিধানকে বাঁচা দেওয়ার জন্য যারা স্রোতের বিপরীত দিকে হাঁটছে, তাদের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনের দোষ দিতে চাই না, তাদেরকে আমি অসহায় মনে করি। কেন যে দল ক্ষমতায় আছে তাদেরকে তারা মিসইউজ করছে, জনগণের পেছনে লাগিয়ে দিচ্ছে। তারাও বেচারা চাকরি বাঁচানোর জন্য শাসক দলের পুতুলে পরিণত হয়েছে। তাই যখন যে দল ক্ষমতায় আছে তাদের গায়ে যে পোশাকটা থাকে সেই পোশাকের বদনামি হয়ে যায়।
সেই পোশাকের বদনামি হতে দেব না। আজকে আমরা যে সংবিধান রক্ষার জন্য মঞ্চ করেছি, এখান থেকে এই বার্তা দিয়ে যেতে চাই, পুলিশ প্রশাসনকে বলতে চাই, শুনে রাখুন, আগামী দিনের যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনে আপনাদেরকে টেবিলের তলায় লুকাতে হবে না, আপনাদেরকে কেউ জুতো দেখাবে না, আপনাদেরকে কেউ ভেঙচি কাটবে না। আপনারা স্বাধীনতার সঙ্গে সে কাজ করবেন। এদেশে বলে যেতে চাই, যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছে তাদেরকে যে কেউ অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাদেরকে কেউ কাজ করাতে বাধ্য করবে না, তারা স্বাধীনতায় কাজ করবে। আজকে এই পুরো দেশ একটা জঙ্গল রাজ কায়েম হয়েছে। সারা ভারতবর্ষে জঙ্গল রাজ যারা কায়েম করতে চাচ্ছে, যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তারা শুনে রেখুন কান খুলে, যে এখনো মানবতা মরে যায়নি, ভালো মানুষরা মরে যায়নি, ভালো মানুষ এখনো দেশের মধ্যে আছে। এই সংবিধানকে তারা বুকে আঁকড়ে ধরে এই দেশকে তারা আবার পুনর্গঠন করবে, দুর্নীতিকে তারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে, আপনাদের অসাধু ব্যবসাকে বঙ্গোপসাগরে তারা ছুঁড়ে ফেলবে এবং নতুন সূর্য আবার উঠবে। এই দেশের মানুষ আবার প্রাণ ভরে তারা শ্বাস নেবে। তাই এই ধর্ণা মঞ্চ শুধু পথ চলা শুরু হয়েছে, এর শেষ নেই। আইনকে মান্যতা দিয়ে এই দেশের সংবিধানকে বুকে আঁকড়ে আমাদের যে এই পথ চলা শুরু হয়েছে, যতক্ষণ না নতুন সূর্যের উদয় হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। এদেশের সংবিধান এই অধিকার দিয়েছে, এই দেশের নাগরিক হওয়ার দরুন একজন দেশবাসী সে স্বাধীনভাবে রাজনীতিতে লড়াই করবে, সে নতুন দল গঠন করবে, সে ভোট দেবে, তার জন্য মৌলিক অধিকার রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা, অন্ন, বস্ত্র, মকান, এই সমস্ত সে পাবে। কিন্তু আজকে যেটা করা হচ্ছে, কোন রাজনৈতিক দল কারোর উপর মায়া করে নয়, কারোর উপর দয়া করে নয়, বরং এগুলো তার ফান্ডামেন্টাল রাইটস তাকে দেয়া হয়। আজকে যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজে যাচ্ছে, আমাদের মাননীয় তাদেরকে বলছে ঘরে ফিরে এসো, তোমাদেরকে 5,000 টাকা দেয়া হবে। আরে অনুদানে কোনো পরিবার চলে না, অনুদানে কারোর পরিবার ডেভেলপমেন্ট হয় না। এই পরিযায়ী শ্রমিকদের শুধু বাংলা নয়, এই দেশে জন্মগ্রহণ করার দরুন এই সমগ্র ভারতবর্ষ একটা এই রাস্তার ফুটপাতের পাগলেরও, অতএব তাকে বাংলায় পড়ে থাকতে হবে এমন কথা নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর এটা উচিত ছিল, যেখানে কি এই বাংলার শ্রমিকরা রুটি রুজির জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, এই রাজ্য থেকে তাদের রুটি রুজিতে তাদের পরিবার চলে না, তাদের মায়ের ঔষধ কেনা হয় না, তাদের সন্তানদের তারা লেখাপড়া করাতে পারে না। তাই একটু রুটি রুজির আশায় তারা ভিন রাজ্যে পাড়ি দেয়। শুধু তাদের পরিবার ডেভেলপমেন্ট হয় না, বরং ডেভেলপমেন্ট হয় এই রাজ্যেও তারা ট্যাক্স দেয়। তাহলে তারা যদি ঘরে বসে যায়, এই রাজ্য পিছিয়ে যাবে, তার পরিবার পিছিয়ে যাবে। আমি মাননীয়কে এই কথা বলে যেতে চাই যে ওটা কোনোদিন সমাধান নয়, বরং এটা আপনি করবেন। এই 5,000 টাকা যদি তার হাতে তুলে দেন, তাহলে তার কোনো স্বাধীনতা থাকবে না, বরং আগামী নির্বাচনে তাদেরকে আপনি লেঠেল হিসেবে ব্যবহার করবেন, তাদের কোনো স্বাধীনতা থাকবে না। অনুদানে ভিক্ষায় মানুষের পরিবার চলে না, বরং যেমন বাংলায় কাজের রুটি রুজির ব্যবস্থা করতে হবে, ঠিক তেমনি এই রাজ্য থেকে যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করছে তাদের জীবনের নিশ্চয়তা আপনাকেই করতে হবে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনাকে আওয়াজ তুলতে হবে। যারা এই রাজ্য থেকে ভিন রাজ্যে গিয়ে তারা লাশ হয়ে কফিনবন্দি হয়ে তাদের মায়ের কোলে, স্ত্রীর কোলে, সন্তানের কোলে ফিরে আসছে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে এই বাংলার শ্রমিকরা তারা রুটি রুজির অভাবে সেখানে যাচ্ছে। আপনি লজ্জা ঢাকতে, যেহেতু বাংলায় কাজ নাই, লজ্জা ঢাকার জন্য পরিযায়ী শ্রমিকদের ডেকে নিচ্ছেন, এটা কোনো সমাধান হতে পারে না। বরং সবার এই দেশের মধ্যে সে বিচরণ করবে। এই দেশের মানুষরা ভিন দেশে গিয়ে, অন্যরা দেশে গিয়ে তারা রুটি রুজি করে এনে এই দেশকে ডেভেলপমেন্ট করছে। এটাই হচ্ছে নিয়ম। আমদানি রপ্তানি যাওয়া আসার মধ্যে দিয়ে একটা দেশ ডেভেলপমেন্ট হয়। আপনি এই সিদ্ধান্ত নেবেন না, এটা লেঠেল বুঝবেন না।
আপনি বরং পরিযায়ী শ্রমিকের তাদের জীবনকে নিশ্চিত করার জন্য কেন্দ্রের সঙ্গে বসুন, কেন্দ্রকে হুঁশিয়ারি দিন, সেখানে কেস করুন। সেটা করছেন না, শ্রমিকদের আপনি ডেকে নিচ্ছেন। আর শেষ যে হচ্ছে ওয়াকফ, যে ওয়াকফ সংবিধানের বুকে আঘাত করেছে, সেটা আর কোনোদিন মুসলিম ইস্যু হতে পারে না, সেটা ভারতবর্ষের সমস্যা। তাই সবাই কথা বলবে এবং বলেওছে তাই। সেই এক বিন্দু রক্ত আমাদের শরীরে থাকতে থাকতে এই ওয়াকফকে ছিনিয়ে নিতে আমরা দেব না। আমরা রাজপথকে লালে লাল করে দেব, কিন্তু ওয়াকফকে আমরা ছাড়বো না। ওয়াকফ হচ্ছে আমাদের মেরুদণ্ড, আমাদের হাট। যদি কেউ এই হাট ধরে টানাটানি করে, এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করে, এই কলকাতার রাজপথ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, রক্তের বন্যা বয়ে যাবে এই কলকাতার রাজপথে। তবু আমরা এই ওয়াকফ আইনকে মানি না, উইথড্র করতে হবে। সম্মানিত ছাত্রী মণ্ডলী, শেষে একটা অ্যাপিল আপনাদেরকে করব যে আপনারা হতাশ হবেন না। আপনারা দেখেছেন যে গ্রাম বাংলায় চাষিরা খেজুর গাছে রস দেওয়ার জন্য যে প্রসেস তৈরি করে, আমরা শুধু দেখি, কিন্তু ওই চাষি বিশ্বাসী যে দিনের শেষে এক ভাঁড় রস সে ওখান থেকে নিয়ে বাড়ি ফিরবে। তাই আমরা দৃঢ় বিশ্বাসী, এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা দৃঢ় বিশ্বাসী এর আন্দোলন সারা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। সকলকে আর একবার কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম জিন্দাবাদ।